আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। প্রস্তুত ইরানের লাখ লাখ সেনা, পরাজয় নিশ্চিত যুক্তরাষ্ট্রের। খামেনির পর কে হচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? ইরানের ক্ষুদ্র সাবমেরিনে পেন্টাগনের ঘুম উধাও। ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র। খামেনির মাস্টার প্ল্যান, জান দেবেন, ইরান দেবেন না? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক উত্তেজনার দিকে তাকালে এই প্রশ্নটি বারবার সামনে চলে আসে যে একটি সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কৌশলগত পরাজয় কি নিশ্চিত হতে পারে। দর্শক, সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিদ্যা কেবল অত্যাধুনিক অস্ত্র বা বিশাল বাজেটের ওপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে ভৌগোলিক অবস্থান, সামরিক কৌশল এবং সেনা সদস্যদের মনস্তাত্ত্বিক প্রস্তুতির ওপর। ইরানের সামরিক বাহিনীর কাঠামোর দিকে যদি আমরা অত্যন্ত গভীরভাবে দৃষ্টিপাত করি, তবে আমরা দেখতে পাব যে তাদের নিয়মিত সামরিক বাহিনী বা আরতেশের পাশাপাশি রয়েছে অত্যন্ত সুশৃঙ্খল এবং শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এর পাশাপাশি রয়েছে বাসিজ নামক স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী, যাদের মাধ্যমে ইরান অত্যন্ত অল্প সময়ের নোটিশে লাখ লাখ প্রশিক্ষিত সেনাকে মাঠে নামানোর ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হল ইরানের ভৌগোলিক অবস্থান। ইরানের চারপাশ ঘিরে রয়েছে বিশাল এবং দুর্গম পর্বতমালা, যেমন জ্যাগ্রোস এবং আলবোর্জ পর্বতমালা, যা প্রাকৃতিকভাবেই দেশটিকে একটি অভেদ্য দুর্গে পরিণত করেছে। এই ধরনের পর্বতসংকুল এবং বিশাল আয়তনের একটি দেশে প্রথাগত স্থল অভিযান পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্নে পরিণত হতে পারে। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যান্য তুলনামূলক সমতল এবং ছোট দেশগুলোতে মার্কিন সামরিক অভিযানের অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। সেখানে ইরানের মতো একটি বিশাল দেশে, যেখানে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে তীব্র জাতীয়তাবাদী চেতনা কাজ করে, সেখানে দীর্ঘমেয়াদী একটি সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সামরিক সক্ষমতার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। এই প্রশ্নটি এখন কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ কয়েক দশক ধরে অত্যন্ত শক্ত হাতে দেশের রাষ্ট্র কাঠামো, সামরিক বাহিনী এবং পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করে আসছেন। কিন্তু তার বর্তমান বয়স এবং স্বাস্থ্যগত অবস্থার কারণে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি সামনে এসেছে যে তার অবর্তমানে কে ধরবেন ইরানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার হাল। দর্শক, ইরানের শাসনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব থাকে ৮৮ জন প্রবীণ এবং অভিজ্ঞ ধর্মীয় পণ্ডিতের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা মজলিস-ই খবরেগান এর ওপর। এই নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং জটিল একটি রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যায়। ২০২৪ সালের মে মাসে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর এই উত্তরাধিকারের সমীকরণটি সম্পূর্ণ নতুন একটি রূপ লাভ করেছে। ইব্রাহিম রাইসিকে অনেকেই খামেনির সবচেয়ে যোগ্য এবং সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করতেন, কারণ তার প্রতি দেশের কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী এবং শক্তিশালী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর সমর্থন ছিল। রাইসির অকাল মৃত্যুর পর এখন সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনির নাম। মুজতবা খামেনি পর্দার আড়ালে থেকে দীর্ঘকাল ধরে দেশের রাজনীতি এবং নিরাপত্তা সংস্থাগুলোর ওপর গভীর প্রভাব বিস্তার করে আসছেন। তবে তার সর্বোচ্চ নেতা হওয়ার পথে একটি বড় মনস্তাত্ত্বিক এবং আদর্শিক বাধা রয়েছে। ১৯৭৯ সালে ইরানে যে ইসলামিক বিপ্লব সংঘটিত হয়েছিল, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বংশানুক্রমিক রাজতন্ত্রের পতন ঘটানো। এই সংবাদ শিরোনামটি শুনে হয়তো অনেকেই অবাক হতে পারেন যে বিশাল এবং অত্যাধুনিক মার্কিন নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজের সামনে ইরানের এই ছোট বা ক্ষুদ্র সাবমেরিনগুলো কিভাবে এত বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালো। দর্শক, আপনারা যদি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর ভৌগোলিক এবং কৌশলগত অবস্থার দিকে একটু নজর দেন, তবে বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে।
এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সবচেয়ে বড় দুর্বলতা হল পানির গভীরতা। পারস্য উপসাগরের গড় গভীরতা মাত্র ৫০ মিটারের কাছাকাছি, যা অত্যন্ত অগভীর একটি সামুদ্রিক এলাকা হিসাবে পরিচিত। এই অগভীর এবং সরু সামুদ্রিক প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল আকৃতির পারমাণবিক সাবমেরিন এবং বিমানবাহী রণতরীগুলো খুব সহজে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তাদের ম্যানুভার বা দিক পরিবর্তনের ক্ষমতা সেখানে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। আর ঠিক এই ভৌগোলিক দুর্বলতাটিকেই কাজে লাগিয়েছে ইরান। তারা বিশাল এবং ব্যয়বহুল সাবমেরিন তৈরি করার বদলে গাদির ক্লাসের মতো অসংখ্য ক্ষুদ্র বা মিজেট সাবমেরিন তৈরি করার দিকে মনোনিবেশ করেছে। এই ক্ষুদ্র সাবমেরিনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো অত্যন্ত নিঃশব্দে অগভীর পানিতে চলাফেরা করতে পারে। এগুলো আকারে এতই ছোট যে সমুদ্রের তলদেশের পরিবেশের সাথে মিশে গিয়ে এগুলো নিশ্চল অবস্থায় বসে থাকতে পারে, যার ফলে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক সোনার, রাডার এবং অন্যান্য ডিটেকশন সিস্টেমগুলো অনেক সময় এদের চিহ্নিত করতে ব্যর্থ হয়। সামরিক ভাষায় একে বলা হয় অ্যাসিমেট্রিক নেভাল ওয়ারফেয়ার বা অসম নৌযুদ্ধ। যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে দুই দেশের মধ্যে সরাসরি কৌশলগত সংঘাত শুরু হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক সামরিক কৌশল কী হতে পারে তা নিয়ে সারা বিশ্বের প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে চলছে ব্যাপক বিশ্লেষণ। দর্শক, এটা অত্যন্ত স্পষ্ট যে ইরাক বা আফগানিস্তানের মতো ইরানে একটি পূর্ণাঙ্গ এবং সরাসরি স্থল অভিযান পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান প্রেক্ষাপটে প্রায় অসম্ভব একটি বিষয়। কারণ আমরা আগেই আলোচনা করেছি যে ইরানের বিশাল আয়তন, পাহাড়ি দুর্গম ভূখণ্ড এবং লক্ষ লক্ষ নিয়মিত সেনার উপস্থিতির কারণে একটি স্থলযুদ্ধ হবে আত্মঘাতী। তাই যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের কৌশল হবে সম্পূর্ণ ভিন্ন এবং প্রযুক্তি নির্ভর। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের প্রথম কৌশল হতে পারে শক অ্যান্ড অ বা ব্যাপক বিমান হামলা। তবে এই হামলা সাধারণ যুদ্ধবিমানের মাধ্যমে হবে না। যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক B-2 স্পিরিট বা রাডার ফাঁকি দিতে সক্ষম বোমারু বিমানগুলো ব্যবহার করবে, যেগুলি অনেক দূরবর্তী কোনো মার্কিন ঘাঁটি থেকে উড়ে এসে সরাসরি ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারে। তাদের মূল লক্ষ্য থাকবে ইরানের গভীরে অবস্থিত পরমাণু স্থাপনাগুলো, যেমন ফোর্দো বা নাতাঞ্জ, যেগুলি মাটির অনেক গভীরে কংক্রিটের বাংকারে সুরক্ষিত রয়েছে। এসব স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমার মতো অত্যন্ত ভারী এবং শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে। এর পাশাপাশি সংঘাতের একেবারে প্রথম পর্যায়েই পারস্য উপসাগর, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও সাবমেরিনগুলো থেকে একযোগে শত শত টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামগ্রিক নীতি, জাতীয় প্রতিরক্ষা দর্শন এবং কৌশলগত দিকগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে এই কথাটির চরম সত্যতা খুব সহজেই অনুধাবন করা যায়। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের ওপর পশ্চিমাদের লাগাতার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং সামরিক হুমকির পরও দেশটি যে শক্ত হাতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তার পেছনে রয়েছে খামেনির একটি সুদূরপ্রসারী এবং অত্যন্ত নিখুঁত মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের মূল ভিত্তি হল রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধী অর্থনীতি এবং স্বনির্ভরতা অর্জন করা। খামেনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে বিদেশের উপর নির্ভরশীলতা একটি জাতির সবচেয়ে বড় দুর্বলতা। তাই তিনি সামরিক, প্রযুক্তি এবং অর্থনীতির ক্ষেত্রে ইরানকে এমনভাবে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন যাতে যে কোনো ধরনের কঠোর অবরোধ বা সামরিক আক্রমণের সময় দেশটি বাইরের কোনো সাহায্য ছাড়াই নিজেদের টিকিয়ে রাখতে পারে। সামরিক ক্ষেত্রে এই মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় প্রমাণ হল ইরানের মিসাইল সিটি বা মাটির নিচে তৈরি করা বিশাল বিশাল সামরিক শহরগুলো। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে ইরানের দুর্গম পাহাড়গুলোর গভীরে শত শত মিটার নিচে পুরো এক একটি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, যেখান থেকে যে কোনো মুহূর্তে শত্রুর ওপর মিসাইল হামলা চালানো সম্ভব। খামেনির এই কৌশলের কারণে শত্রুপক্ষ চাইলেও বিমান হামলা চালিয়ে ইরানের পুরো সামরিক সক্ষমতা একবারে ধ্বংস করতে পারবে না। এছাড়া তিনি সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার বা নেতৃত্ব ব্যবস্থাকে অত্যন্ত সুকৌশলে বিকেন্দ্রীকরণ করেছেন।